জামশেদপুর ক্রস করে আমরা এখন দলমা পাহাড়ের কাছাকাছি আছি। তো এখন এই যে ব্রিজটায় আছি এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এই ওপর দিয়ে ফ্লাইওভার করে দিয়েছে, নিচে দিয়ে হাতি পারাপার হয়। ও দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে সামনেই ওর গেট। তো এখানে গাড়ি নিয়ে বাইক নিয়ে জঙ্গলের ভিতরে ঘোরা যায়। এই দলমা পাহাড়ে নৈতিকদের সঙ্গে আমি প্রথমবার এসেছিলাম, নৈতিক আর শুভ্রজিতের সাথে। এই দলমা রাইডের কথা আমার মনে থাকবে, দলমা আর ঘাটশিলা একসঙ্গে ঘুরেছিলাম। যতই সিকিম, দার্জিলিং, গুরুদুমার ঘুরি না কেন, এখনো পর্যন্ত আমার কাছে বেস্ট রাইড ছিল এই দলমা ঘাটশিলা আর একটা সাসারাম। এই দুটো আমার সারা জীবন মনে থাকবে। একটা পাহাড় থেকে ক্রস করে আমরা দুয়ারসিনিতে গিয়েছিলাম, যে পথটা মানুষের পায়ে হাঁটা পথ, গ্রামের মানুষ কাটতে যায়, সেই পথে আমরা ঢুকে গিয়েছিলাম। তো পাহাড় থেকে যখন নামছি তখন গ্রামের লোক সব দাঁড়িয়ে পড়েছে, গ্রামের ভিতরে দিয়ে দেখছে যে আমরা 3টে বাইক নিয়ে নামছি। তারপরে লোকজন সব বলছে আপনারা করেছেনটা কি, বলছে এখানে এক তো বাইক নিয়ে উঠেছেন আর এটা পুরোটাই হচ্ছে হাতির করিডোর। তো মনে থাকবে এটা। আর একটা হচ্ছে সাসারামের রোহতাসগড়, ও বিভৎস অফরোডিং। সে কিছু কিছু জায়গায় বাইক উঁচু করে তুলতে হয়েছিল। সেবার নৈতিক আর শুভ্রজিৎ মানে ম্যাপে দেখেছে স্যাটেলাইট ভিউ করে যে একটা রাস্তা আছে এখান ঘাটশিলা থেকে দুয়ারসিনির নামার শর্টকাট। এবার স্যাটেলাইট ভিউতে দেখেছে রাস্তা আছে, এবার ওরা বুঝতে পারেনি যে ওটা মানুষের পায়ে হাঁটা পথ। বা যখন জঙ্গলে সার্ভে করতে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওই পথটা ইউজ করে। আমরা সেই পথে ঢুকে গিয়েছিলাম। এক তো ভয় ছিল যদি হাতির সামনাসামনি দেখা হয়ে যেত, খবর হয়ে যেত। আর এক হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট জানতে পারলে আমাদের কেস দিয়ে দিত। একদম র অ্যাডভেঞ্চার হয়েছিল ওটা। দেখো সামনেই পাহাড় সব। আর সবাইকে রিকোয়েস্ট, প্লিজ পেজটা সবাই ফলো করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ইউটিউব স্বপ্নময় সাবস্ক্রাইব করে দিও সবাই। এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা দেখো, চাষের জমি, ওর ওপাশেই হচ্ছে পাহাড়, চারিদিকে সব চাষ হয়েছে পাহাড়ের ঢালে ঢালে। এখনো লোক ধান রুচ্ছে এই যে। তো এইরকম সিনিক বিউটি একমাত্র ভারতবর্ষেই পাবে, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। ও ছোটনাগপুর মালভূমি অঞ্চল পুরোটাই বর্ষাকালে এইরকম সৌন্দর্য, বর্ষাকালে একদম সেজে ওঠে। ওদিকে পুরুলিয়া বলো, বাঁকুড়া বলো, এদিকে ঝাড়খণ্ড বলো, বিহার বলো, পুরোটাই এইরকম সিনিক বিউটি। আমরা রাঁচি আর গেলাম না, রাঁচির বেশ কিছুটা আগে দেউড়ি বলে একটা জায়গা, সেখান থেকে হাইওয়ে ছেড়ে আমরা এই স্টেট হাইওয়ে নিয়েছি। এখন আমরা যেটা যাচ্ছি এটা ন্যাশনাল হাইওয়ে না, স্টেট হাইওয়ে। এটা সোজা জাসপুরে চলে যাচ্ছে। তো এবার তোমাদেরকে বলি কেন আমরা সোজা মঈনপটে গেলাম না, একটু ঘুরে যাচ্ছি। তোমরা তো জানোই যে আমি একটু চেনা পথের বাইরে গিয়ে ঘুরতে ভালোবাসি, আননোন প্লেস। তো রাঁচি থেকে 70 কিলোমিটার দূরে গুমলা জেলাতে একটা দুর্গ আছে নবরত্নগড় বলে, ও সেটা দেখার জন্য যাচ্ছি। তো আমরা সবাই রাঁচিতে আসি, এসে ঝর্ণাগুলো দেখি, কিন্তু রাঁচির কাছেই যে এরকম সুন্দর একটা জায়গা আছে অনেকেই জানে না। রাঁচি থেকে যা 70 কিলোমিটার। ও তোমরা রাঁচি থেকে বাসও পেয়ে যাবে, গুমলার বাস ধরবে, ধরে সিসাই স্টপেজে নামবে, তারপরে সিসাই থেকে 8 কিলোমিটার টোটো করতে হবে। বারবার দাঁড়িয়ে যেতে মন চাইছে, কত ছবি তুলবো। সব ছবি তুলতে গেলে আজকে আর পৌঁছাতে হবে না। হাইওয়ে ছাড়ার পরেই এইরকম রোড আর এইরকম সিনিক বিউটি।
আর সামনে তো মেঘ করে আছে, এর সাইডে রোদ্দুর ছিল। এইরকম ভিউ পাওয়ার জন্যই বাইকে আসা। এইরকম পুরো 180 ডিগ্রি ভিউ পাবে, এটা কেবল বাইকেই পসিবল। অনেকের কাছে বাইক জার্নি কষ্টের, কিন্তু আমরা এটা উপভোগ করি, এটাকে ভালোবাসি। এখন আর ট্রেন জার্নি বা 4 চাকায় আর ভালো লাগে না। নৈতিককে যখন এই মঈনপটের এটা পাঠিয়েছি গুগল লিঙ্ক, তো ও ঘাটতে ঘাটতে দেখে যে রাঁচির কাছাকাছি এই নবরত্নগড় বলে একটা জায়গা রয়েছে। তো আমাকে বলছে এইটা ভিজিট করে তারপর যাবি। তো আমি বলছি এটা তো আমার অনেক দিন আগে থেকেই সিলেক্ট করা। তো এই জন্যই হচ্ছে ওর সঙ্গে আমার মিলে যায় অনেক কিছু, আমাদের পছন্দ অনেকটা একই রকম। বলি অবশ্যই। আর আমরা যে জায়গায় যাই তার আশেপাশে এইরকম খুঁজে বের করি আর কি আছে। আমরা চেষ্টা করি যে পথ মানে দুটো পথ বের করার, যেটা দিয়ে যাব আর ফিরবো অন্যটা দিয়ে। এতে কিলোমিটার একটু বেশি হয়, তাতে কোনো প্রবলেম নেই আমাদের। ঘুরতে বেরিয়েছি, কিলোমিটারের হিসাব করলে হবে। নবরত্নগড় এখান থেকে আর 43 কিলোমিটার। তো এই নবরত্নগড় সম্পর্কে যেটুকু তথ্য আমি পেয়েছি তা হলো নাগ বংশের রাজত্ব ছিল এখানে। ও নাগ বংশের একজন রাজা দুর্জয়শীল বা দুর্জয় শাহ, এই নামটা নিয়ে মতপার্থক্য রয়েছে। ও মুঘল সম্রাট জাহাঙ্গীর ওনাকে বন্দি করে গোয়ালিয়রে রাখেন। ও সেখান থেকে পালিয়ে এসে এই জায়গায় জঙ্গলের মধ্যে রাজধানী স্থাপন করে। তো যেহেতু তখন অনেক দুর্গম ছিল, যাতে মুঘল সম্রাট না খুঁজে পান, সেই জন্য এই জায়গায় চলে এসেছিলেন। তো এখানে এসে রাজধানী স্থাপন করেন। বহু বছর পর্যন্ত এখানে ওদের রাজত্ব ছিল নাগ বংশের। খুব বেশি তথ্য পাইনি এর এই সম্পর্কে। তো তোমরা আরও কিছু জানলে জানিও। এমনি এখনই দেখো না, এইদিকে সব হচ্ছে জঙ্গল, অনেক হচ্ছে প্রত্যন্ত এরিয়া। আর সেই সময় তাহলে কি অবস্থা ছিল, এই জায়গার ভিউটা দেখো। এটা তো মালভূমি অঞ্চল, এই রকম মাঝে মাঝে যে ভ্যালি মতো জায়গাগুলো এত সুন্দর লাগছে। যারা ভিডিওটা দেখছো একটু পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল স্বপ্নময় সাবস্ক্রাইব করে দিও। দিয়ে সবাই মিলে একসাথে ঘুরবো, দেখবো, সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করব। তো আমরা এই চলে এসেছি এখন নবরত্নগড়। এটা ঝাড়খণ্ডের বুমলা জেলার সিসাইয়ে। দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ, প্রচুর ধ্বংস হয়ে গেছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই, কিছু নেই। তো এটা সম্পর্কে তোমাদের একটু বলি। এটা হলো নাগ বংশের প্রতিষ্ঠা। তো নাগ বংশের একজন রাজা দুর্জয় শাহ, নামটা নিয়ে অনেক বিতর্ক আছে। উনি জাহাঙ্গীরের কারাগার থেকে পালিয়ে এসে এইখানে আশ্রয় নিয়েছিলেন আর নিজের রাজধানী এখানে গড়ে তোলেন। যেহেতু সেই সময় এইটা অনেক দুর্গম এরিয়া ছিল, মুঘল সম্রাট খুঁজে পাবে না, ওই জন্য এখানেই ওনার রাজধানী স্থাপন করেন। তো মনে করা হয় এটা 16 শতক থেকে 17 শতকের মাঝামাঝি সময়ে তৈরি। এখনও ট্যুরিস্টদের কাছে সেইভাবে পরিচিত নয় এটা। ঝাড়খণ্ডের রাঁচি থেকে মাত্র 70 কিলোমিটার। তো তোমরা যারা রাঁচিতে আসবে ওখান থেকে বাস পেয়ে যাবে বা গাড়ি ভাড়া করে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু আমি একটু চেনা পথের বাইরে ঘুরতে ভালোবাসি, ওই জন্য অনেক খোঁজখবর করে এটা পেলাম। অনেক দিন আগে থেকেই আমার দেখা ছিল। আর নৈতিকও হচ্ছে দেখলো যে আমাদের মঈনপটে যাওয়ার পথে এটা পড়বে, ওই জন্যই এটা ভিজিট করে গেলাম। চলো এটা মেন বিল্ডিংয়ের ওখানটায় যাই। তো এখানেও দেখছি সেই রোহতাসগড়ের মতো কোনো রক্ষণাবেক্ষণ নেই, ওইভাবে ভেঙে চুরে যাচ্ছে। তবু এখন দেখছি এখানে ঘিরে টিরে রেখেছে একটু।
এখানে তো কোথাও কিছু লেখাও নেই যে কোনটা কি। দেখো এগুলো সব কোথায় নৈতিক, ওই কাছ থেকে যাচ্ছিস? এটাই হলো মেন কেল্লা। এইটা যতটা দেখেছি যে মাটির উপরে 3 তলা আর 2 তলা মাটির নিচে, তো এটা সম্পর্কে সেরকম কিছু তথ্য আমি পাইনি, খুব বেশি পাইনি। তোমরা যদি আরো তথ্য দিতে পারো খুব ভালো হয়। এটাই মনে হচ্ছে রাজার দরবার। এইসব কেল্লায় যা থাকে আর কি, যে ঘোড়া রাখার জায়গা, রানীমহল, তারপর রাজার রাজসভা বসানোর জায়গা, সৈন্যদের থাকার জায়গা, মন্দির, এইসবই। তো কোনটা কি এখানে কোনো কিছু লেখা নেই। আর এটাও দেখছি সেই রোহতাসগড়ের মতোই, কোনো মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই। হচ্ছে রোহতাসগড় অনেক বড়, তাই না? হ্যাঁ, রোহতাসগড়ের তো বেশ আলাদা, ওটা উঁচু তো, হিলের উপর। হ্যাঁ, আলাদা। এটাও ভালো, এখন রক্ষণাবেক্ষণ করছে না, অতটা কিন্তু নষ্ট হয়নি। এবার যেতে হবে, বাইকে বসে কথা হচ্ছে। এখন কতক্ষণ যে বাইকে কথা বলতে পারবো জানি না, বর্ষা আসছে বারবার। এবার যাব হচ্ছে ছত্তিশগড়, জাজপুরে যাব। এই জায়গাটা সবাই দেখো, এ পাশটা ঝাড়খণ্ড, আমরা এখন ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড়ে ঢুকবো। আর এই নদীটা দুটো রাজ্যকে ভাগ করেছে, এপারে ঝাড়খণ্ড আর ওপারে হচ্ছে ছত্তিশগড়। আর এখন বর্ষার সময় নদী একদম পুষ্ট, বর্ষার জলে অনেক জল নদীতে। ছত্তিশগড়ে আমরা ঢুকে গেলাম। কি পাথালগাঁও, কাঁকুড়ি, জাজপুর, রায়পুর, সম্বলপুর, রাসুগুডা, পুরো ঝাড়খণ্ড জুড়ে এইরকম ভিউ পেয়েছি। বর্ষার জন্য তো রেকর্ডিং করতে পারিনি। আর এইদিকে দেখছি বর্ষা হয়নি, শুকনো আছে। ছত্তিশগড়ে ঢোকার আগে অনেকটা পথ জঙ্গলের ভিতর দিয়ে আসলাম। এবার ওই জঙ্গলটার আগে চেকিং হলো আমাদের। ছত্তিশগড় মানেই তো সবার কাছে চিত্রকূট, জগদ্দলপুর এইগুলো। তো আমি কিন্তু সেদিকে যাচ্ছি না, আমি একটা নতুন জায়গায় যাচ্ছি। এখনো অতটা পরিমাণ লোকজন এখানে আসে না। জায়গাটা হলো মঈনপট। এখনো অবধি 550 কিলোমিটার রাইড করেছি, আর 30 কিলোমিটার মানে 580। তো আমি ভেবেছিলাম যে ওটা 700 750 হবে, কারণ জাজপুর দুটো, একটা শুধু জাজপুর আর একটা জাজপুর নগর। তো আমরা জাজপুরে যাব না, জাজপুর নগরে থাকবো। এখান থেকে কালকে মঈনপট যাব 180 কিলোমিটার। ছত্তিশগড়ের প্রথম টোল প্লাজা। তো আমাদের তো টোল লাগে না। প্রার্থনা করি আগামী 2 দিন এইরকম ওয়েদার থাকে যেন, কারণ বর্ষা হলে বেশি রেকর্ডিং করতে পারবো না। আর আমি এই জায়গাটা মিস করতে চাই না আমার নিজের জন্য, কারণ এই ধরনের জায়গা আমি খুব পছন্দ। আমরা এখন কিন্তু একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর তার ভিতরে ভিতরে এরকম ছোট ছোট গ্রাম। ভালো সময় ঢুকলাম, অন্ধকার হয়নি, ভিডিওটা করতে পারছি। অন্ধকার হলে কিছু দেখা যেত না। দেখো রাস্তা, দেখো ল্যান্ডস্কেপগুলো দেখো। কোথায় আমি ক্যামেরা অফ করব? এদিকে ব্যাটারিও বেশি নেই। আর এসে গেছি বলে চার্জেও বসাইনি। সূর্য ডুবে গেছে, এখন গোধূলির টাইম। গোধূলির যতটুকু আলো আছে সেই আলোয় এখন এই যা দেখা যাচ্ছে। সামনে মনে হচ্ছে আরো বড় জঙ্গল, শাল জঙ্গল মনে হচ্ছে, দূরের থেকে দেখে তো তাই লাগছে। এটাই আমার ভারতবর্ষ, বিচিত্র ভারতবর্ষ। কত ধরনের মানুষ, কত ধর্মের, কত বর্ণের, কত জাতের মানুষ
সবাই আমরা মিলেমিশে আছি এই ভারতবর্ষে। তুমি এক একটা জায়গায় যাবে, মানুষের আচার ব্যবহার, তাদের জীবনযাপন, কথাবার্তা সব আলাদা আলাদা, অথচ সবাই আমরা একসঙ্গে আছি। আর এত কিছু দেখতে গেলে, জানতে গেলে বাড়ি থেকে বের হতে হবে। তো আমার এটা খুবই ভালো লাগে, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে, তাদের খাবার দাবার খেতে, তাদের আচার অনুষ্ঠান দেখতে। দেখো না, একটু আগে ঝাড়খণ্ডে ছিলাম, ঝাড়খণ্ডের মানুষজন একরকম, সেখানকার প্রকৃতি একরকম। যেই ছত্তিশগড়ে আসলাম, এখানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল।